আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, প্রাণে বাঁচলেন মন্ত্রীসহ সব যাত্রী। দীর্ঘ যাত্রা শেষে অবতরণ করার জন্য বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করছিল একটি যাত্রীবাহী বিমান। এমন সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এতে সাথে সাথে আগুন ধরে যায় বিমানটিতে। কিন্তু ভাগ্যের বিষয় হল এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বিমানে থাকা সব যাত্রী। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি। রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই। ইউরোপ রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। সোমবার 17 নভেম্বর লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার পর এই বাহিনী উপত্যকায় মোতায়েন করা হবে। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, প্রাণে বাঁচলেন মন্ত্রীসহ সব যাত্রী। দীর্ঘ যাত্রা শেষে অবতরণ করার জন্য বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করছিল একটি যাত্রীবাহী বিমান। এমন সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এতে সাথে সাথে আগুন ধরে যায় বিমানটিতে। কিন্তু ভাগ্যের বিষয় হল এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বিমানে থাকা সব যাত্রী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর দক্ষিণাঞ্চলের কোলওয়েজি শহরে। বিমানে দেশটির খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার সফরসঙ্গীরা সহ 20 জন যাত্রী ছিলেন। সোমবার 17 নভেম্বর সকালে কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো। মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বার যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নেইম্বো জানান, বিমানটি রাজধানী কিনশাসা থেকে কোলওয়েজি অভিমুখে উড়েছিল। অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে যায়। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। তবে আগুন ধরে যাওয়ার আগেই 19 জন যাত্রীকে সফলভাবে বিমানের বাইরে সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি। এতে কোনো প্রাণহানি ঘটেনি, তবে কিছু লাগেজ ও ব্যক্তিগত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। আনাদুলো জানিয়েছে, মন্ত্রী ও তার দলের সদস্যরা কালন্ড খনিতে পরিস্থিতি পরিদর্শন করতে কোলওয়েজি যাচ্ছিলেন। সেখানে গত শনিবার ভয়াবহ দুর্ঘটনায় 32 জনের মৃত্যু হয়। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি। রোববার 16 নভেম্বর স্থানীয় গণমাধ্যমের বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এরপরও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও 8টি স্থানে মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, নিয়মিতভাবে দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। লেবাননের সরকারি হিসাবে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 350 জনের বেশি নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছেন। চলতি বছর 3 নভেম্বর পর্যন্ত লেবানন মোট 4527টি ইসরায়েলি লঙ্ঘন নথিভুক্ত করেছে। এর মধ্যে 836টি বিমান হামলা, 192টি আর্টিলারি আক্রমণ, 259টি স্থল অনুপ্রবেশ, 117টি ধ্বংসযজ্ঞ, 116টি দাহ্য অস্ত্র ব্যবহার, 385টি বিস্ফোরণ এবং 435টি গুলিবর্ষণ সংক্রান্ত ঘটনা রয়েছে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই। ইউরোপ রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। সোমবার 17 নভেম্বর লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। কুবিলিউস বলেন, ইউরোপকে এখনই ইউক্রেনের যুদ্ধ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং কিয়েভের ড্রোন বিষয়ক সক্ষমতাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করতে হবে। তা না হলে এটি হবে ঐতিহাসিক ভুল।
তিনি আরও বলেন, আমরা রাশিয়ার ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার মতো প্রস্তুত নই। রাশিয়া খুব দ্রুত শিখছে, আর আমরা কি করছি? ইইউ কমিশনারের মতে ভবিষ্যতের যুদ্ধ ট্যাঙ্ক ও কামান দিয়ে নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সিদ্ধান্ত হবে। তাই পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান চিত্রেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। দুপক্ষই নিয়মিতভাবে সামরিক ও বেসামরিক স্থাপনায় আকাশপথে আক্রমণ চালাচ্ছে, আর স্থল অভিযান তুলনামূলকভাবে কমেছে। সূত্র শাফাক নিউজ। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার পর এই বাহিনী উপত্যকায় মোতায়েন করা হবে। নিবার 15 নভেম্বর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী স্যাফরি স্যামসুদ্দিন জানান, মোতায়েনের জন্য ইন্দোনেশিয়া দুটি সম্ভাব্য পথ অনুসন্ধান করছে। একটি জাতিসংঘের অধীনে এবং অন্যটি এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগে গঠিত হবে। দ্বিতীয় বিকল্পের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান পর্যায়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সমন্বয় প্রয়োজন হবে। তিনি বলেন, আরব দেশগুলো সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যদি সবুজ সংকেত দেয়, ইন্দোনেশিয়া আনন্দের সঙ্গে অংশ নেবে। পাশাপাশি ইসরায়েলের অনুমতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জাকার্তা সফর করেছেন। এই সময় তিনি গাজা পরিস্থিতি নিয়ে তিনি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত আলোচনা করেন। বৈঠকে দুই দেশ গাজা নিয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত নেয়। জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রধান ইউসুফ আহমেদ আল হুনাইতির সঙ্গে বৈঠকের পর ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করব যা গোয়েন্দা তথ্য ও হালনাগাদ পরিস্থিতি বিনিময় করবে। গাজা সীমান্তের নিকটবর্তী দেশ হিসেবে জর্ডানের তথ্য আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি জানান, সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে ইন্দোনেশিয়ার এই গোয়েন্দা তথ্য প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার অংশ হিসেবে ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটিআই পিন্দাদ এবং জর্ডানের প্রতিষ্ঠান ডিপ এলিমেন্ট যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।